আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি হিসাবে এই মুহূর্তে আমি মনে করি দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, যিনি নিজের কোনো বক্তব্যের কারণে আলোচিত হননি, তাকে নিয়ে গৃহীত কিছু সিদ্ধান্তের কারণে আলোচিত হয়েছেন এবং সেই সিদ্ধান্তগুলো বিভিন্ন জনের কাছে গিয়েছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সে সিদ্ধান্তের কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তিনি প্রফেসর ABM আব্দুল্লাহ, আমাদের চিকিৎসা জগতে একদম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। আপনারা সবাই ওনাকে নামে চিনেন। জনাব ABM আব্দুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাকে অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি দুঃখিত যে আপনাকে এমন এক সময় আমন্ত্রণ জানালাম যেটা হয়তো আপনার জন্য অতটা সুখকর বিষয় নয়, এবং আমার নিজের দিক থেকে আমি মনে করি যে বিষয়টা আপনার সঙ্গে আমি আলাপ করব, এই বিষয় নিয়ে কখনো আপনার সঙ্গে আমাকে কথা বলতে হবে, এটা আমি কখনো ভাবিনি এবং আমার ধারণা আপনি নিজেও ভাবেননি। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে আপনার অনেক স্টুডেন্ট, আপনার অনেক শুভানুধ্যায়ী এবং যারা আপনাকে পছন্দ করেন এবং যারা পছন্দ করেন না, তাদেরও বিভিন্ন রকম কথাবার্তায় পোস্টে আপনার নাম বারবার ঘুরে ঘুরে আসছে। এবং সেই কারণটা হলো যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর আপনি ইমেরিটাস অধ্যাপক ছিলেন আজীবনের জন্য, এবং আজীবনই হয়। আমার জানা মতো ইমেরিটাস অধ্যাপক আজীবনই আমি সব জায়গায় দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে ইমেরিটাস অধ্যাপক আছেন, যেমন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব আছেন, উনি তো আমি যতটুকু জানি আজীবনই হন। তো আপনার সেই ইমেরিটাস অধ্যাপক পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ইমেরিটাস অধ্যাপক হিসেবে আপনাকে নিয়োগ দেওয়ার কারণে আপনাকে যে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেগুলো আপনাকে ফেরত দিতে বলা হয়েছে। আমি আপনাকে যে প্রশ্নটা শুরুতে করতে চাই সেটা হলো, যখন আপনি প্রথম এই সংবাদটা পেলেন, আপনার একেবারে প্রাথমিক অনুভূতি কি হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে কথাটা বললেন প্রথম, যে আমার যে এটা বাতিল করা হলো, এটা শোনার পরে কি রিয়াকশন, এটাই তো। জি, আসলে এটা আমি খুব সহজভাবে গ্রহণ করছি, কারণ আমি কয়েকদিন মধ্যে একটা গুজব শুনছিলাম যে এরকম একটা বাতিল করা হইতে পারে আর কি। সুতরাং আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম, ওইভাবে রেডি হচ্ছি। এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই পর্যন্ত আমার যে বয়স তো কম হলো না। আল্লাহ কিন্তু আমাকে অনেক দিয়েছেন। আমি তো মনে করি যে আল্লাহ আমার যা যোগ্যতা নাই তার চেয়েও আমাকে অনেক 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 গুণে বেশি দিয়েছেন। আমি আল্লাহর শুকর আদায় করি সব সময়, আলহামদুলিল্লাহ। আমি তৃপ্ত, আমার কোনো অতৃপ্তি নাই। সুতরাং এই একটা জিনিস বাতিল করাতে আমার তেমন কোনো খারাপ লাগছে বলে খারাপ লাগে নাই। তবে একটা জিনিস খারাপ লাগে, যেটা আপনি বললেন, যা করা হয়েছে তো বিধিভাবে বিধি বহির্ভূত তো কিছু হয় না। আগেকার প্রশাসন নিয়ম মেনে, আপনি জানেন যে আমি এমেরিটাস অধ্যাপক হিসেবে যে নিয়োগ দেওয়া হয়, কতগুলো স্টেপ আছে, 5টা স্টেপ। ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল যায়, ডিনের মতামত লাগে, টেকনিক্যাল কমিটি মতামত লাগে, একাডেমিক কাউন্সিল মতামত লাগে, এবং সবশেষে সিন্ডিকেটের মতামত নিয়েই কিন্তু তারা এটা করতে। অর্থাৎ 5টা ধাপের মাধ্যমে আমাকে এমেরিটাস প্রফেসর নিয়োগ করা হয়। এবং তারা এখন বলছে আগে যেটা এটা অবৈধ ছিল, ঠিক করে নাই, সেই জন্য বাতিল করছে। তো তারা যেটা মনে করছে ওইটি কিছু বলার তো আমার কিছু নাই। আমি এতে অতৃপ্ত না। তবে একটা কথা বলতেই হয়, সাথে তারা বলছে আমার বলে টাকা ফেরত দিতে হবে। টাকা তো ওরা বলছে, টাকা আমি এত টাকা গ্রহণ করেছি, এত টাকা উত্তোলন করেছি, এসব বলে। টাকা তো প্রশাসন, তৎকালীন প্রশাসন নিয়ম নীতি মেনে, এটা তো কোনো বেতন না, এটা তো অনানিয়াম সম্মানিত ভাতা, তারা কিন্তু নিয়ম নীতি মেনেই দিয়েছে আর কি। এইটা তো উত্তোলনের তো কোনো প্রশ্ন আছে। এইটা আমার কাছে অশুভন মনে হয়েছে আর কি, যে এই টাকাটা কেন তারা চাইলো আর কি। এইটা কিন্তু একটা বিরক্তিকর লাগছে। এরপরেও টাকা নিয়ে যদি প্রশ্ন করেন, আমি হয়তো পরে আরো বলবো। যাই হোক, আপনার একটা কথার জবাব একটাই, আমার কোনো খারাপ লাগে না, আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ওনারা যে কথাটা বলেছে, আজকে দেখলাম ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ,
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, যখন ওরা আপনাকে বাতিল করে যে চিঠি দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি, তার প্রেক্ষিতে নানা ধরনের আলোচনা হয়েছে। আমার ধারণা সেই আলোচনাগুলির প্রেক্ষিতেই তারা নতুন করে একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যায় কতগুলো কথা তারা বলেছেন, সেটা হলো যে 2024-এ আপনাকে আজীবন দেওয়া হয়, এর আগে 2022-এ আপনাকে এমএরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তারপরে 2024-এ সেটা সংশোধন করে ওইটাকে আজীবন করা হয়। এবং এই সময়ে আপনাকে দেওয়া অর্থনৈতিক সুযোগ সুবিধাতেও একটু পরিবর্তন আনা হয়, যতটুকু আমি ওদের ব্যাখ্যায় দেখেছি। সেটা যেমন আগে যেমন একটা থোক বরাদ্দ ছিল 30,000 টাকার মতো, পরে বোধ হয় আপনাকে আপনার যে বেতন যেটা সেটা দেওয়া হতো, যে সর্বশেষ বেতনটা আপনি পেয়েছেন, এই ধরনের কিছু একটা আছে। আপনাকে ওখানে একটা অফিস দেওয়া হয়েছে, সেই অফিসে আপনার কর্মচারী দেওয়া হয়েছে, এই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, এটা কি ইমেরিটাস অধ্যাপক যখন প্রথম আপনাকে নিয়োগ করা হয়েছিল তখনকার ধারাবাহিকতা, নাকি নতুন করে করাতে এটা পেয়েছেন আপনি? আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি। যেমন আপনি বললেন কথাটা কিন্তু সত্য, 22 সনই কিন্তু থেকে এটা শুরু হয়েছে, তাই না? জি তখন এটা লামসাম 30,000 টাকা করছিল, এটাও সত্য, এটা একদম 100% সত্য। কোশ্চেনটা হলো যে কথাটা আপনি শুরুতে বলছিলেন, এটা সাধারণত আজীবন হিসেবেই দেয়। ঢাকা ইউনিভার্সিটি আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে, কারো কারো এজ লিমিট করে দেয়, এরকম কিন্তু আছে। সেটাই ওই পরবর্তী মানে এর আগের প্রশাসন, যেহেতু এটা ওইভাবে লেখা ছিল, 3 বছর লেখা ছিল, আজীবন লেখা ছিল না, তারা এটা সংশোধনী এনে ওইটাকে আজীবন করে। এইটাই পার্থক্য, আর কিছুই করে নাই। সেকেন্ড, যে টাকার কথাটা বলেন, এটা কিন্তু একটা হাস্যকর কথা। আইনে ওখানে ছিল যে আমি একজন অধ্যাপক সর্বোচ্চ রিটায়ারমেন্টের সময় যে বেতনটা পাবে সেটা আমাকে দেওয়া হবে অনারি হিসেবে। এই তো তারা যেটা করছে দেখেন। আচ্ছা, আমি তো রিটায়ারমেন্টে গেছি, আমি পেনশন পাই না? পেনশন তো জি পাই একটা অ্যামাউন্ট, রাইট। এনে কত 7,000-8,000 টাকা দেয়, কাছাকাছি এরকম আর কি, একটা অ্যামাউন্ট তো পেনশন পাই। আমি রিটায়ারমেন্ট জানি, তখন আমার বেসিক পে ছিল 78,000 টাকা। তারা করছে কি, আমার পেনশনের টাকা এর সঙ্গে যোগ করে প্লাস ধরেন আরো 23-24 হাজার টাকা আসছে, দুইটাই 78 করছে। এইটা তো নিয়ম না। ওটা তো ছিল বেসিক পেটা, যেটা ওটা থাকবে, আমার পেনশন তো পেনশনের মতোই পাবো আর কি। এইটা করে তারা 78,000 টাকা ধরে আমাকে এই অনারিয়ামটা দিছে। এটা তো সম্পূর্ণ একটা অবৈধ অন্যায় কাজ করছে। আমার পেনশন কি কোনো বাতিলের সিস্টেম আছে দুনিয়ার কোথাও? কি বাংলাদেশে না, শুধু পৃথিবীর কোথাও কি আছে যে এটা বাতিল করে তার মানে টাকা ফেরত চাইছে? এই যে পেনশনের টাকা, তাহলে আমাকে এটাও কি ফেরত দিতে হবে? এটা নিয়েই তো তারা টোটাল হিসেব করে 14 লাখ কত দেখাইছে। তাহলে এটা কি হয়? এটা ওটা কথা ওইরকম, আইনে ওইরকমই ছিল যে আমি যে রিটায়ারমেন্টের সময় যে টাকাটা এটা পাবো পাবো, এটাই। আর আমার পেনশন তো থাকবেই, তারা পেনশন যোগ করে এখন ফেরত দেবে, তাহলে পেনশনের টাকাটাও কি আমি ফেরত দেবো? এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? নিয়ম বহির্ভূত কাজটা এটা করছে না তারা। তারা জেনে শুনেই কাজটা কেন করলো, নাকি বুঝেই করলো, না না বুঝেই করলো, বা আসলে বুঝে কিনা। হ্যাঁ, যদি ফেরত চেতেই পারে, আমার পেনশনের টাকা তো ফেরত চেতে পারে না। পেনশন বাইরে যে টাকাটা দিচ্ছে 23-24 হাজার টাকা এরকম কিছু আসে, ওই ধরুন ফ্র্যাকশন কিছু আছে, এদিক ওদিক হয়তো হয়েছে। এইটা যদি তারা মনে করে চেতে পারে, যদি তারা মনেই করে চাবে চায়, তখন পেনশনের টাকা তাহলে এটা ফেরত কি করে চায় তারা? এটা কি বৈধ হইলো এটা? যে আরেকটা কথা বলা হয়েছে, অভিযোগে আমি দেখলাম যে জিনিসটা, যে একজন এমএরিটাস অধ্যাপক, আমি এই জিনিসটা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা করতে চাই আমার দর্শকদের জন্য, অনেক হয়তো জিনিসটা ঠিক মতো জানেন না, যে এমএরিটাস অধ্যাপক এই বিষয়টা আসলে কি, এটা বলতে আসলে কি বুঝা, আপনার কাজটা কি আসলে আচ্ছা, নতুন? এমএরিটাস অধ্যাপক আপনি নিশ্চয় জানেন, অনেক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের একটা সম্মানিত একটা পোস্ট। রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্ট অবসরকালীন পরে, আমার প্রিভিয়াস কার্যকলাপ দেখে অনেক ক্রাইটেরিয়া আছে, এত বছর অধ্যাপক হিসেবে থাকতে হবে, আরো অনেকগুলো পাবলিকেশন আদার সব মিলে গেলে কিন্তু ক্রাইটেরিয়া থাকে। এগুলো দেখে তারা যদি মনে করে উনি যোগ্য, তাহলে তাকে এমিরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া হয়। আমি যোগ্যতাটা পরে বলি। এই যে অধ্যাপক হিসেবে অধ্যাপক, এটা সম্মানিত পোস্ট, এটা কোনো চাকরি না, এবং এটা কোনো এক্সিকিউটিভ পোস্ট না। তেমন কোনো কাজ যে আছে তাও না, কাজ আছে কিছু না, তারা সম্মানিত পোস্ট। বিশ্ববিদ্যালয় চাইলে আমাকে ক্লাস দিতে পারে, গবেষণায় নিয়োজিত করতে পারে, মিটিং এ নিয়োজিত করতে পারে, কোনো টেকনিক্যাল কমিটিতে যদি পরামর্শ চাই সেটা নিতে পারে। এটাই কিন্তু নিয়ম আসলে। প্র্যাকটিক্যালি ফিক্স কোনো কাজ কিন্তু নাই। তারা যেটা বলছে যে আমি তেমন কোনো কাজ করি নাই, কিছু করে নাই, এমনকি তারা একটা অভিযোগ করছে আমি 2 বছর নাকি একদিনও আসি নাই। এটা ডাহা মিথ্যা কথা। আমি প্রত্যেক দিন অলমোস্ট গেছি, নেহাত কোনো প্রয়োজন যদি না থাকে রেগুলার। ইভেন আমি শুক্রবারও গেছি। কি জন্য? আমি আমার প্রায়, আপনি জানেন অনেক পত্রপত্রিকা, আমার নিশ্চয়ই আপনিও পড়ছেন,
পত্রপত্রিকা লেখালেখি করে, এগুলো আমি লিখি। আমার কিন্তু অনেকগুলো বই আছে, বই লেখালেখি করে এডিশন করছে, আমি যাই এগুলো কাজগুলো করতাম। শুক্রবারেও ওখানে কাজ করে, আমি জুম্মার নামাজ ওই মসজিদেও করছি। আল্লাহ তালা তো তাদেরকে মিথ্যা কথা বলছে না। ওরা কিভাবে বলে আমি একদিনও যাই নাই? এদিকে অনেক কোনো হাজিরা খাতা আছে, আমার জন্য তো কোনো হাজিরা খাতা নেই, তাহলে না আমি প্রমাণ দেখাতে পারতাম। সেটা তো নাই। আমি রেগুলার গেছি, 2টা বছর রেগুলার গেছি, রেগুলার ওখানে কাজ করবো, আমার যেগুলো দরকার এগুলোই করছি। এইভাবেই তো আমার চলছে আর কি। এছাড়াও আরেকটাই করছে যে বিশ্ববিদ্যালয়ের যে তারা কোনো কাজ, তাদের কাজ করে নাই, তাদের দেখেন তো কোনো রুটিন আছে কিনা, কোনো কাজ দিছে কিনা, কোনো চিঠি আছে কিনা, যে এই মন দিয়েছে আমাকে দিয়েছে বলছে আমি করি নাই, এরকম কোনো কিছু তারা ডকুমেন্ট দেখাইতে পারবে? করি নাই কেন? তারা বিষয় করলে অবশ্যই করবো, আমি খুশি হয়ে করতাম। কিন্তু তারা বলছে অভিযোগ তুলছে, আমি যাইও নাই, আমি কোনো কাজও করিনি। এই থেকে বিশ্বাসযোগ্য হতে পারে? এই একটা অযথা এটা বলছে। আজকে তারা যে সুতরাং এই যে ব্যাখ্যাটা তারা দিয়েছে, অভিযোগটা বলছে, যে আমি বলি আজকে তারা যে ব্যাখ্যাটা দিয়েছে, সে ব্যাখ্যার এক জায়গায় তারা এটা উল্লেখ করেছে, এই আপনাকে যে 2024 সালে যে আজীবন নিয়োগ করা হলো সিন্ডিকেটের মাধ্যমে, সেখানে তারা কারণ হিসেবে বলেছে যে এটা এজেন্ডার বাইরে ছিল, আপনার এবং তারপরে হুট করে একজন প্রস্তাব করেছে, হয়ে গেছে। এবং তারা কারণ হিসেবে বলেছে, সম্ভবত বলেছে যে উনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, এই যোগ্যতার কারণেই ওনাকে এইগুলি দেওয়া হয়েছে। তো আপনিও কি মনে করেন যে এই তারা বাতিল করলো? ওরা যেটা বলছে প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হওয়ার কারণে আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি এটা মনে করেন যে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হওয়ার কারণেই আপনাকে এবার বাতিল করা হলো? আচ্ছা, এই জবাবটা আগে দেই, তারপরে আমার যোগ্যতা নিয়েও বলতে হবে। জি। একটা প্রধানমন্ত্রীর যোগ্য মানে ব্যক্তিগত চিকিৎসক, এটি কি কোনো যোগ্যতা হতে পারে যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেই তাকে প্রফেসর এমিরিটাস দেওয়া হবে? এমন কথা কিছু কোথাও আছে? তাহলে তো আগে যারা ছিল, ভবিষ্যতে আসবে, তাহলে যারাই আসবে তাদেরকেই তো তাহলে এমিরিটাস বানাবে, তার তো আর কোনো যোগ্যতাই দরকার পড়ে না। এটা কি হয়? এটা কেউ হাস্যকর, এই যুগ তারা যে কথা বলছে সম্পূর্ণ একটা বেসলেস কথা। প্রধানমন্ত্রীর চিকিৎসক ছিলাম বলেই আমাকে এমিরিটাস করা হয়েছে, এটা একটা ভিত্তিহীন কথা। আমি আল্লাহর রহমতে আমি যা পেয়ে গেছি, আমার তো বয়স কম না, আমার এই প্রায় 50 বছরের কাছাকাছি, বা এদিকে এদিক ওদিক, যে আমার এই ডাক্তারি জীবনে আমি তো কত মানুষের সেবা করছি, চিকিৎসা দিছি, রুগী দেখছি, মানে গরিব ধনী যে কোনো মানুষের চিকিৎসা করছি, চেষ্টা করছি। আমি শিক্ষক হিসেবে আমি সততার সাথে করছি, এটা অবশ্যই আমি আল্লাহ তাআলার সাক্ষী সততার সাথে করছি। এমনকি আমি তো শিক্ষক ছিলাম, আমার কিন্তু অনেক ছাত্র আছে যারা পোস্ট গ্রাজুয়েশন করছে, এবং অনেকেই শিক্ষক এখন, তারা স্বনামধন্য, অনেকেই খুব সুনামের সাথে তারা চিকিৎসা বিদ্যা চালিয়ে যাচ্ছে। সুতরাং এটা তো আমার একটা যোগ্যতা অবশ্যই। আমি এই পর্যন্ত 10টা বই লিখছি, 7টা হলো মেডিকেল রিলেটেড, মেডিসিন রিলেটেড, এবং সবগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয় দিল্লি থেকে। এবং বিখ্যাত পাবলিশার জানেন যে একটা হলো যে এলসিভিআর, ইন্ডিয়ার জিপি ব্রাদার্স, বিখ্যাত, তারা কিন্তু দিল্লি থেকে এগুলো পাবলিশ করে 7টা। এবং আমি তো জানেন রেগুলার আমি পত্র পত্রিকায় লিখি, যেগুলো প্রথম শ্রেণীর পত্রিকায় প্রকাশিত হয়, এগুলিকে কম্পাইল করে আমি 3টা বাংলা বের করছি, এর পাবলিকেশন আছে। এবং সবগুলো সবগুলো কিন্তু পাঠক কর্তৃক সমাদৃত। আমাদের মেডিসিন রিলেটেড বই অলমোস্ট আমি মনে বিশ্বাস করি বাংলাদেশে প্রায় ছেলে এমবিবিএস সবাই পড়ে, ইভেন পোস্ট গ্রাজুয়েশন সবাই পড়ে, ইভেন এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল সবাই কিন্তু আমার পড়ে, মানে অনেক দেশে পড়ে, মিডল ইস্টের অনেক দেশে পড়ে, আরো অস্ট্রেলিয়া বা ব্রিটিশ ওরিয়েন্টেড অনেক দেশে কিন্তু এগুলো পড়ে। সুতরাং এটাকে আমার, এটা আমার যোগ্যতা না। একটা কথা বলতেই হয়, আমি এই পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পেয়েছি, আমি 21 পদক পেয়েছি, আমি ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছি, বাংলা একাডেমির ফেলো, আমি এগুলো তো বানায় বলছি না। এবং সেখানে মেহের কবির একটা বিজ্ঞান পুরস্কার ছিল, সেটাও কিন্তু আমি পাইছি। এছাড়াও কতগুলো আমার প্রাইভেট অর্গানাইজেশন কতগুলো আছে, সেখানে আমি লাইভ মানে আজীবন সম্মান, এরকম কিন্তু আজীবন কিন্তু আমি আরো পাইছি। দেশ টিভি পাইছি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন, প্র্যাকটিক্যাল প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সেখানে সম্মান পাইছি, এটা রোটারি ক্লাব পাইছি, ভ্যাকসিন হিরো উপাধি পাইছি, আমি তো আরো পাইছি। এরকম আমার 15টা অ্যাওয়ার্ড হয়ে গেছে। তা আমি এগুলি কি আমার যোগ্যতা না? এই যে আমার এতগুলো বই, এতগুলো অ্যাওয়ার্ড। আরেকটা কথা বলা উচিত বোধ হয়, সেটা হলো ব্রিটেন থেকে যে প্রকাশিত মেডিসিনের বই, ইউকের বই আর কি, ডেভিডসনের মেডিসিন, যেটাকে বাইবেল অফ মেডিসিন বলা হয়, এবং কুমার এন্ড ক্লার্কের, দুইটাই বিখ্যাত বই, সবাই পড়ে, অল এমবিবিএস স্টুডেন্ট, এফসিপিএস, পোস্ট গ্রাজুয়েট, এমডি, সবাই কিন্তু এইগুলো বইগুলো পড়ে। এই দুইটা বইয়ের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের আমি কিন্তু মেম্বার। এই যে আমার এগুলিকে আমার যোগ্যতা না, তৎকালীন কর্তৃপক্ষ আমার যোগ্যতা বিচার করেই তো আমাকে এমেরিটাস অধ্যাপক হিসেবে দিছে। আমাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসা কোথাও এটা আমি শুনিও না, আমি জানিও না। এইভাবে কেন এটা তারা করলো, এটা তারাই বলতে পারবে। তাদের মতো যুক্তি, তারা ইচ্ছা করে যা বলবে তাই তো আর হবে না।
এটাকে আমিও মনে করি না, কেউ মনে, আমি কোনোদিন আমার মাথায় খেল না। এখন শুনলাম যে তারা বলছে প্রধানমন্ত্রীর ব্যক্তি হচ্ছিলাম তাই আমাকে এমিটার বানাচ্ছে। টোটালি বিজনেস। তারা আমার এই যে যোগ্যতার কথাগুলো বললেন, দেখেন আপনি যদি আমার মনে করেন কিনা, এই যে আমার যে অ্যাচিভমেন্ট, আমার বয়স তো কম হলো না, সারা জন্মের আমার পরিশ্রম, মেধা, অধ্যবসায় সব করি তো আমি এই পর্যন্ত আসছি। মানুষের কত ভালোবাসা, এই যে আপনার সাংবাদিকরা, সাংবাদিক ভাইরা আমার জন্য করে কত যে কি বলছে তারা বিভিন্ন ভাবে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আবার জানাচ্ছি আপনাকে, আপনাদের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি। অন্যান্য যত লোক মানুষ, আমার রুগী তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, যত রকমের মানুষ, সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসার জন্য। এগুলো কি আমার অর্জন নয়? এগুলো দেখেই তো করেছে প্রধানমন্ত্রীর চিকিৎসা। এই জন্যই কি আমাকে আসলে এটা বানাইছে? সম্পূর্ণ একটা বিজনেস কথা। ঠিক আছে, এটা না হয় আমরা বুঝলাম যে ওইটার আচ্ছা, কারণে। আরেকটা অ্যাড করি, আরেকটা অ্যাড করি। ওই যে আমার যে অর্ডার দেওয়া আছে, আমাকে ব্যক্তিগত, মানে আমাকে এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো, ওই অর্ডারে কোথাও কিন্তু এই কথা লেখা নাই যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আছেন বলে আপনাকে এটা দেয়। এটা কিচ্ছু লেখা নেই, বানানো তাদের কথা। আচ্ছা, এটা না হয় মানলাম যে ওই কারণে করা হয় নাই, কিন্তু আপনার কি এটা মনে হয়, হয়তো এখানেও প্রমাণ নেই কিন্তু মনে হয় কিনা, যে আপনি সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন বলেই আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমার কাছে প্রথম কথা হলো যে এটা তো একটা সাধারণত আজীবন হিসেবেই তো দেওয়া হয়। এটা আবার সরিয়ে দেওয়ার কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু রয়ে গেছে, তার মধ্যে অনেকগুলো আছে। এই মুহূর্তে হয়তো এত সময় নেই, বলা যাচ্ছে না। মানে বানানো যায়, কিন্তু করা যায়। সিন্ডিকেট যদি চায় যে কোনো কিছু কিন্তু করতেই পারে, যা মনে ধরে তাই করতে পারে। তা আমি মনে করি যে আমাকে সরিয়ে দেওয়ার পিছনে কোনো আমি যুক্তি খুঁজে পাই না। শুধুমাত্র একটা প্রতিহিংসা বা জিলাস যাই বলেন, এইটা ছাড়া তো আমি আর কোনো কারণ পাই না আর কি। আরেকটা কথা বলতেই হয়, আমাকে 2024 সন থেকে ধরে তারা বলছে 2 বছর হলো, তাই না? তারা একদিন কই গেছে? 2 বছর আর সময় পায় নাই। এতই যদি তারা মনে করে যে আমার এইটা একেবারে অযোগ্যতা, আগেই করলো না কেন? এর আগে করলেই তো পারতো। এত 2 বছর পরে এসে কি এটা মনে হলো যে আমাকে সরাই দিতে হবে? আচ্ছা, এই কথাটা জবাবটা কি দিব? আপনি যে বললেন যে এখানে একটা প্রতিহিংসা কাজ করতে পারে, তো এটা আমার আপনার এই ধারণা। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা ডাক্তার আছেন পরিচিত, সবাই তো আপনার পরিচিত, এর মধ্যে অনেকেই আপনার ছাত্র হবেন। তো আপনি কেন মনে হয় যে আপনাকে তারা হিংসা করবে কেন? আপনার প্রতি তারা এরকম বিরূপ মনোভাবাপন্ন হওয়ার মতো আপনি কি করেছেন এমন যে আপনার প্রতি তারা? তাহলে তো আমি কিন্তু আসলে ঠিক বুঝতে পারছি না কেন তারা এটা করলো। আর আমি সবাইকে তো আমি ব্লেম দিচ্ছি না। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, ওরা তো এখানকার প্রফেসর। এখানে তারা করছে, তাছাড়া তো আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না তারা কেন আমাকে এটা সরাবে। আচ্ছা, তারপরে যদি তারা সরাইতেই চায়, তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে পারতো না? আমাকে এক্সপ্রেশন কল করতে পারলো যে আপনাকে এই কারণে মেসেজ বানিয়েছে, এটাকে বাতিল করা কেন করে, যেটা কেন বাতিল করা হয় না তার কারণ দর্শানো করতে তো পারতো। সেখানে আমি জবাব দিতাম। যদি জবাবে তারা সন্তুষ্ট না হতো তাহলে করতে পারতো। সরাসরি হুট করে একটা মিটিং হলো, এই এটা অবৈধ, এইভাবে তারা বাদ দিয়ে দিল, এটা তো হইতে পারে না। কারণ প্রত্যেকটা 5টা ধাপ পারে, স্টেপ বাই স্টেপ করেই কিন্তু আমাকে এমিটাস দেওয়া হয়ে গেছে। কিন্তু একদিনে হঠাৎ করে কোনো অর্ডারে তো এটা হয় নাই। সুতরাং তারা এটা কেন করবে? একমাত্র এটা ছাড়া তো আমি কোনো কারণ পাই না। আমি এখন একটু আপনাকে একটু রাজনৈতিক যে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো গিয়ে, যেমন ধর আপনি তো সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, উনি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী। তো আপনি কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন? এটা তো অনেকে আমাকে প্রশ্ন করছে। আসলে অনেস্টলি স্পিকিং, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না, রাজনৈতিক ভাবে কোনো জড়িত ছিলাম না। আমার স্টুডেন্ট লাইফ দেখেন, কলেজ লাইফ দেখেন, মেডিকেল কলেজ দেখেন, আমার প্রফেশনাল লাইফ দেখেন, আমি কোনো সময় আসলে রাজনৈতিক ভাবে কোথাও জড়িত ছিলাম না। এটা কিন্তু একবারে আল্লাহ তাআলা তো সাক্ষী আছে। আসলে আমি ছিলাম না। আমি আমার প্রফেশনের প্রতি আমি ডিভোটেড একেবারে। আমি আমার প্রফেশন নিয়ে ব্যস্ত। আমার ডাক্তারি লাইফ, আমি ডাক্তার, আমার রুগীর সেবা, রুগীর চিকিৎসা, এগুলো নিয়ে আমি ব্যস্ত। এর সাথে যেহেতু আমি শিক্ষক, আমি শিক্ষকতার কাজে যা যা সম্পর্ক যুক্ত, এই যে যেমন ছাত্রদের পড়ানো, জ্ঞান দান করা, এই যে বই লেখা, লেখি আর্টিকেল লেখা, আমি কিন্তু এগুলিতেই জড়িত এখন পর্যন্ত। এটা সুতরাং এটা আল্লাহ তাআলা তো সাক্ষী আছে। আমি কিন্তু রাজনৈতিক ভাবে কোনো ক্রমে আসলে জড়িত। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নাই। এটা একটা টেকনিক্যাল পোস্ট। প্রধানমন্ত্রী যে কেউ মানুষ, উনি তো যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, উনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা যে যোগ্য, উনি যোগ্য লোককেই তো উনি তার ডাক্তার হিসেবে নিয়োগ দিবেন, এটাই তো স্বাভাবিক। উনি আমাকে যোগ্য মনে করছেন, তাই উনি তার ডাক্তার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন।
এইটা তো তারা যদি এটাই মনে করে থাকে, সেখানে তো এর কোনো মানে কোনো আর্গুমেন্ট নাই, এখানে কিন্তু বলার তো কিছু নাই। এখানে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি যে অমুক দলে ছিলাম, অমুক করতে, এটা করতে, ওটা করতে, এরকম তো কোনো বিবেচনায় তো আনা হয় নাই। সুতরাং এটা যে তারা ভিত্তিহীন যেটা অভিযোগ করে, এটা কিন্তু এটার কোনো যুক্তিকতাই নাই আর। না, আমি এটা বললাম, এই প্রশ্নটা আপনাকে আমি করলাম এই কারণে যে কিছু রাজনৈতিক বিষয়ে আপনাকে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে। যেমন একজন লিখেছেন, দেখলাম যে বেগম খালেদা জিয়া যখন তাকে বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছিল, আপনি নাকি বলেছিলেন যে না, বিদেশে নেওয়ার কোনো দরকার নাই। এটা আপনাকে একটা রাজনৈতিক ভাবে আপনাকে বলা হয়েছে। এটা কি আপনি আসলে ডাক্তার হিসেবে বলেছিলেন নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলেছিলেন? বলেই নাই কিছু, বরং আমি যে বক্তব্যটা দিছি, আপনি যদি চান, ৭১ টেলিভিশনে আমার একটা বক্তব্য আছে, সেখানে আমাকে প্রশ্ন করতো, বরং আমি তাকে ওখানে জবাবটা এমন দিছি, তৎকালীন ম্যাডাম খালেদা জিয়া, উনি যেখানে পছন্দ করেন সেখানেই তার চিকিৎসা দেওয়া উচিত। তার চিকিৎসাটা আস্থার সঙ্গে সম্পর্ক, বড় হসপিটালের সঙ্গে সম্পর্ক নাই। আমার স্পষ্ট বক্তব্য যদি চান, তাহলে আমি ওটা একটা ভিডিও আছে, আমি কালেক্ট করাইছি, এটা আপনার কাছে আমি পাঠিয়ে দিব, আপনি দেখবেন স্পষ্ট করে। আমি বলছি যে কথাটা বললেন, যে বলছে, জানি না সে মিথ্যুক না কেন, টোটালি এটা মিথ্যা কথা বলছে, এদের ওই কথা আমি বলিই নাই, এবং তার প্রমাণ কিন্তু আছে। আপনাকে যদি চান আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, আজকেই পাঠাবো, আপনি দেখবেন যে ওর মধ্যে আমি কি বলছি আর কি। আমি এই কথাটাই স্পষ্ট করেই বলছি, ম্যাডাম খালেদা জিয়া উনি যেখানে চিকিৎসা চান, তাটা উনি সেখানেই যেন তাকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ওই হবে না তো মানে কথা আমি বলেই নাই আর কি, প্রশ্নই আসে না। আমাকে একবারই একটা টিভি সাক্ষাৎকারে জিজ্ঞেস করছে, আমি অনেক স্পষ্ট করে এই কথাটাই বলছি। আমি কিন্তু এটা বলি নাই, যে বলছে এটা বানানোর কথা বলছে। আরেকটা কথা আপনাকে আমি এই জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ওনার সঙ্গে তো আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক অথবা যোগাযোগ ছিল। এটা বারবার তারা বলছে যে আপনি যখন নাকি গত জুলাই আন্দোলনের সময়, আগস্টের এই শুরুর দিকে 2024-এর, যখন নাকি দেশে নানা ধরনের আন্দোলন দমনের নামে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, গণহত্যা করা ছিল, তখন তো আপনি প্রতিবাদ করেন নাই। তখন কি আপনি প্রতিবাদ করার মতো অবস্থায় ছিলেন? না, কোনো কথা হলো, আমি তো ওনার, আমার যে পোস্ট ছিল এটা তো টেকনিক্যাল পোস্ট, এটা কোনো এক্সিকিউটিভ পোস্ট না, পাওয়ারের কোনো পোস্ট না। মানে ওনার রূপ বেদি সাধ্য, এটুকুই আমার কাজ। আমার রুম ছিল, অফিসের, আমি বসতে, এটাই তো। যে ওই সময় যে আপনি বললেন যে ওই সময় যে 24-এর যে আন্দোলন, সেখানে আমি তো আমার কোনো এক্সিকিউটিভ পার্সন, আমার করারই বা কিছু, আমি তো ডাক্তার। এক ডাক্তারের বিরুদ্ধে ওরা আমাকে ডাক্তার চিকিৎসা দিতে বলতো, সেটা হয়তো আমি করতে পারতাম, কিন্তু এরকম তো কোনো অবস্থা ছিল না, এবং আমিও তো ওই কোনো পজিশনে ছিলাম না। সেটা আমি কি, এটা আমার এখানে দুষ্টা কোথায়? কারণ ওই সময় তো আমার 24-এর যে ওই গণ আন্দোলনের সঙ্গে কিছু করার মতো সুযোগ সামর্থ্য কিছুই আমার ছিল না। আমি তো কিছু, এবং আপনারা যেখানে ছিলেন, যেভাবে দেখছেন, আমিও তো ঘরে বসে বিভিন্ন মিডিয়াতে, টিভিতে বা এই খবরগুলো কিন্তু আমি কোথায় যাব, কি করবো, কাকে হেল্প করবো, সেই সুযোগ কি আমার ছিল? এই অভিযোগটাও কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা কথা, ঠিক নাই। আচ্ছা, তাদের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ এইসব কিন্তু কিচ্ছু নাই, খামাখা তারা বলছে আর কি, খারাপ অযথা আমি একটা। জানতে চাচ্ছি, আপনার কি মনে হয়, আমি আমি একটু ডিটেলে যাচ্ছি, আপনি কিছু মনে করেন না, একটু সময় নিচ্ছি, আমি আমি শেষ করে দেবো, বেশি আর লম্বা করবো না, না। কোনো অসুবিধা নেই, আপনি বলেন। আচ্ছা, আমি একই জানতে চাচ্ছি যে আপনি তো যত কিছুই বলেন, বাংলাদেশে তো একটা নিয়ম আছে যে ক্ষমতাধর ব্যক্তির আশেপাশে যারা থাকে তারাও কিন্তু ক্ষমতাধরী হয়ে যায়, তারাই ক্ষমতাবান হয়ে যায়। তো আপনি ওনার আশেপাশে যাওয়ার সুযোগ আপনার হতো, আপনার কি মনে হয় যে আপনার দ্বারা আপনার পেশার অন্য কোনো ডাক্তার, চিকিৎসক, আপনার সহকর্মী অথবা আপনার কোনো ছাত্র আপনার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই ক্ষমতার কারণে? যেটা বললেন এটা তো প্রশ্নই, আমার তো ক্ষমতা কই, এটা আমি তো তার ডাক্তার, আমার তো পাওয়ার ছিল না। আমি তো তার, আমার কোনো এক্সিকিউটিভ কোনো পোস্ট তো না এটা, বা আমি তার এটা করে ওটা করে করেন, আর এটা প্রশ্নই আসার, আমি কারো কিছু করি না, আমি তো কারোর সাথে হিংসা নাই। কেন কাকে করে, কার ক্ষতি আমি কেন করব? আমার কেউ ক্ষতি করে নাই, আমি কারো কোনো ক্ষতি করার চিন্তাও করি নাই, চেষ্টাও করি নাই। যেটা বললেন, কোনো ডাক্তার বা ছাত্র বা তাদের ক্ষতি করার কি প্রশ্নটা, এখানে কোনো প্রশ্ন তো আসে না। কোনো প্রশ্ন, এখানে তো কোনো ক্ষমতা দেখানোর মতো সুযোগও নাই, ইচ্ছাও ছিল না আমার। কেন? আমার সুযোগ হতো নাই, ইচ্ছাও নাই। ইচ্ছা সুযোগ থাকলেও আমি করতাম না, সেটা তো আমার ক্ষমতা বহির্ভূত। আমার কাজই তো ছিল প্রধানমন্ত্রী রোগব্যাধি স্বাস্থ্য নিয়ে চিকিৎসা ব্যবস্থা এটা দেওয়া। সুতরাং যদি ওইটা বলে থাকেন যে আমি কারো কোনো ক্ষতি করছি, কেন, এটা টোটালি আল্লাহ তাআলা তো সাক্ষী আছে, এটা কিন্তু ঠিক না আসলে, মোটেই। কেউ যদি অভিযোগ করে থাকে, সব বই এটা মিথ্যা।
আচ্ছা, আপনি কি এখন প্র্যাকটিসিং ডক্টর? আপনি কি প্র্যাকটিস করেন এখনো, রোগী দেখেন? প্র্যাকটিস আসলে ধরেন বয়স টয়স তো হয়ে গেছে, তাই না? সারা জনম তো কত এই বলে না যে এই শরীর নামক এই ঘোড়াটাকে তো কম দাবড়াই নাই, এটার তো একটু রেস্ট দরকার। করি কিছু আমি, কারণ মানুষ তো চায়, মানুষের তো ওই যে বললাম যে মানুষ আমাকে আদর করে, স্নেহ করে, শ্রদ্ধা করে, মানুষের ভালোবাসা আমি পাচ্ছি, মানুষ আমার চিকিৎসা নিতে চায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছি যতটুকু পারি, আমি কিন্তু এখানে বাদ দেই নাই, কিছু কিছু করছি আসলে, এবং আমি একটা কথা যতদূর আমার অনেকে, সামর্থ্য করে আমি করে যাব। আপনার সম্পর্কে একটা কথা বলা হয় যে আপনি নাকি এখনো তুলনামূলকভাবে খুবই কম ভিজিট নেন। আপনি আসলে কত টাকা ভিজিট নেন? এটা অনেকেই বলে, মানুষ যেটা বলে ওইটাই সত্য। আমি নেই এখনো 300 টাকা ভিজিট নেই আর কি। এটা শুরু থেকেই তাই ছিল, আমি আর বাড়াই নাই আর কি। কারণ আমার আইডিয়াটা হলো যে আল্লাহ তালা তো আমাকে অনেক দিছে, বেশি টাকা দিয়ে কে আর কিলে তো নিয়ে যেতে পারবো না। আমার ধারণাটা হলো আমার কাছে সর্বস্তরের লোক যেন আসতে পারে, সেটা শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, ফেরিওয়ালা বলেন, গরিব মানুষ বলেন, তাই না? এরকম কত লোকই তো সমাজের শ্রমিক বলেন, সমাজের মানুষ তার সামর্থ্য অনুযায়ী উনি তারা যেন আমার কাছে আসে, আমি তাদেরকে যেন চিকিৎসা সেবাটা দিতে পারি, এইটি আমার টার্গেট। সেই জন্যই আমি একটা লিমিটেড 300 টাকার মধ্যে থাকি, এটার জন্য অনেকের জন্য জুলুম না হয় আর কি। সেই জুলুমের কথা বিবেচনা করেই, এটা যার যার অভিরুচির ব্যাপার। আমার ইচ্ছা, আমার অভিরুচি এটা। আমার পরিবারও কোনোদিন, আমার ওয়াইফ ছিল কোনোদিন বলে নাই, আমার ছেলে মেয়েরাও যে কোনোদিনও বলে নাই যে তুমি এত কম ভিজিট কেন না, এত কম মানুষের নিতে পারে, তারাও কিন্তু এটা কোনোদিন মানুষকে বলে না, উৎসাহ করে বা বাধা দেয় তারা। তারা কিন্তু আমার এই এটার ব্যাপারে কোনো সময় বাধা হয়ে দাঁড়ায় নাই। আমি তৃপ্ত, আমার কোনো অতৃপ্তি নাই, এতে আমি খুশি আছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি এই বয়সে আপনি এত সময় নিয়ে আমার সঙ্গে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রফেসর এ বি এম আবদুল্লাহ, আপনার জন্য দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করছি আপনি যেন সুস্থভাবে রাখেন। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার রোগীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি এই যে গত 2-3 দিনের ঘটনায় আমার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, তাদেরকে কিন্তু আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে এই যে আপনাদের মতো সাংবাদিক ভাই যারা আছে, আপনার অনলাইন মিডিয়া, অন্যান্য পত্র পত্রিকা, অনলাইন, ইউটিউব, সব পত্রিকায় আমার সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনারা আমার জন্য, আপনার কাছে একটা চাওয়া আছে আমার, আপনার শুধু আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, আল্লাহ যেন ভালো রাখে, এই আমার দরকার। এবং আমি যেন যতদিন বেঁচে আছি সুন্দরভাবে ভালোভাবে মানুষের সেবা করে যেতে পারি, এটি আমার কামনা, ইচ্ছা আর কি। প্রিয় দর্শক, আরেকটা হলো যে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো কিন্তু আমার অনেক ছাত্র আছে, আমার ছাত্ররা কিন্তু, আমি ছাত্রদেরকে সবচেয়ে ভালোবাসি। এটা হলো সবচেয়ে আমার বড় পাওয়া, এবং প্রত্যেক ছাত্র আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি আমার যারা ছাত্র যারা আছে, এখন সবাই বড় বড় কিন্তু পোস্টে চলে গেছে, অধ্যাপক হয়েছে, বড় কিছু হয়েছে, তাদেরকেও আমি তো আমার, যেহেতু তারা জুনিয়র আমার ছোট, তাদের প্রতি আমি আদর জানাচ্ছি বলতে হবে। শ্রদ্ধা তো বড়দের জন্য, ওদের প্রতি আমার গভীর আদর শ্রদ্ধা তো বটেই। তারাও যেন স্বমহিমা, আমি আমার ছাত্রদেরকে একটা কথা বারবার বলি, যে শুধু ডাক্তার হলে হবে না, ডাক্তারের সঙ্গে ভালো মানুষ হবে, এটা কিন্তু মনে রাখবে। এই কথাটা আমি সবসময় বলি ছাত্রকে, এখনো বলে যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রফেসর এ বি এম আবদুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রফেসর এ বি এম আবদুল্লাহর কথা, এবং আপনারা এটাও শুনলেন ওনার কাছ থেকে যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটা নিয়ে ওনার তেমন কোনো আফসোস নাই। ওনার কাছে যেটা আছে এখনো, যেটা মানুষের ভালোবাসা, উনি ওটাকে নিয়েই, ওই ভালোবাসাটা নিয়েই বাকি জীবন পার করতে চান। কিন্তু আমার প্রশ্ন হলো, জাতি হিসেবে আমরা কি কাজটা করলাম? আমরা প্রফেসর এ বি এম আবদুল্লাহর কাছ থেকে যেটা দিয়েছিলাম ওনাকে, আমরা সেটা দিয়ে কি ওনাকে সম্মানিত করেছিলাম, নাকি আমরা সম্মানিত হয়েছিলাম? এখন কেড়ে নিয়ে সম্মানটা কার কমলো? আমরা এখন বলতে পারবো না যে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এ বি এম আবদুল্লাহর মতো একজন ব্যক্তিকে আমরা সম্পৃক্ত রাখতে পেরেছি, একটা এমিরেটাস অধ্যাপকের পদ দিয়ে সম্পৃক্ত রাখতে পেরেছি, এটা বলতে পারবো না। হয়তো কোনো সমস্যা নেই, কারণ আপনারা অনেকেই ডাক্তারের কাছে যান, সিনিয়র ডাক্তারদের কাছে যান, প্রফেসরদের কাছে যান। একটা কথা খেলে ভাবুন তো, একজন প্রফেসর দেশের সবচেয়ে
মানে তাবৎ রোগীদের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রফেসর, যাকে দেখানোর জন্য দূর দূরান্ত থেকে লোক আসেন, সেরকম একটা প্রফেসরের ভিজিট এখনো 300 টাকা, যেখানে একজন প্রফেসরের ভিজিট 2000 টাকা পর্যন্ত আমি দেখেছি। 300 টাকা দিয়ে উনি প্রমাণ, এটা কি প্রমাণ করে না যে অর্থের প্রতি ওনার লোভ কতটুকু? সেই লোকের কাছে 2 বছরের অর্থ ফেরত চাওয়া, এটা কতটা সংকীর্ণ মানসিকতা, এর বিচার আপনাদের কাছে থাকলো। আপনারা ভালো থাকবেন, প্রফেসর আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।